খুব দরকার, কারণ এই নিয়মগুলোর উপর ডিপেন্ড করেই তুমি কিন্তু কোনো একটা বাড়ির জন্য ইলেকট্রিসিটি প্ল্যানিং করবে, ঠিক আছে, বা কোনো একটা বাড়ির ইলেকট্রিসিটি তুমি আবার করে মেনটেনেন্স করবে বা যাবতীয় কিছু, এটা জানা। তুমি যদি এই লাইনে চাকরি করো তাহলেও জানা দরকার, বা যদি নাও চাকরি করো অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এটা কিন্তু তোমার জানা মানে একদম নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক আছে। যেরকম ধরো ভারতীয় সংবিধান জানা দরকার, সকলের সাধারণত কিছু কিছু জিনিস জানা দরকার, ঠিক সেরকমই অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই জিনিসগুলো, নট অনলি অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, জেনারেল মানুষের যেরকম সংবিধান জানা দরকার, ইন্ডিয়ান কনস্টিটিউশন জানা দরকার, আইপিসি কিছু কিছু রুলস জানা দরকার, ইন্ডিয়ান পুলিশ অ্যাক্টের কিছু রুলস জানা দরকার, ট্রাফিক অ্যাক্ট কিছু রুলস জানা দরকার, ঠিক সেরকমই এইটা জানা দরকার, ঠিক আছে। অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো 100% জানা দরকার। তাহলে চলো শুরু করি। এই যে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস, ইট ইজ নট অ্যাভাব ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যেকারই একটা ব্যাপার। হ্যাঁ, যখন আমরা বা রুলস বা নিয়ম তখন বলবো, তখন সেটা কিন্তু ইটস কামস ফ্রম আওয়ার কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশন রাইটস থেকে আসা ব্যাপার একটা। তো এইটা করা হয়েছিল হচ্ছে, এই যে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস যেটা বলছি সেটা করা হয়েছিল 1956-এ। তারপর তার ভেরিয়াস মডিফিকেশন হয় ডিপেন্ডিং অন আমাদের যুগ বদলাচ্ছে, ইউটিলিটি বদলাচ্ছে, এবং যে ইলেকট্রিসিটি আমাদের কাছে আসছে তার প্যাটার্ন বা তার সমস্ত যাবতীয় অনেক কিছু চেঞ্জ হচ্ছে দিনকে দিন। তো তার উপর আরও ফ্লেক্সিবল করা যায় কিনা, বা কোনো আইন বা কোনো রুলস আরও কঠিন করা যায় কিনা, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু রুলগুলো অ্যামেন্ড হয়, পাল্টায়। আমরা সকলে জানি ইলেকট্রিসিটি হচ্ছে এমন একটি এনার্জি যেটাই এখন আমাদের ভারতবর্ষতে হচ্ছে, এটা তোমার প্রাইমারি অধিকারের মধ্যে একটা অধিকার। যেমন তোমার শিক্ষা, খাদ্য, বস্ত্র, অন্ন, যেরকম তোমার প্রাইমারি একটা অধিকার, তুমি যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ হও সেরকম তোমার ইলেকট্রিসিটি পাওয়া সরকারের কাছ থেকে একটা প্রাইমারি অধিকারের মধ্যে পড়ে, ঠিক আছে। সরকার তোমার কাছে দায়বদ্ধ এই এনার্জিটা দেওয়ার জন্য। কিন্তু তার পাশাপাশি এই যে যাবতীয় যেগুলো বললাম, অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, এগুলো কিন্তু ফ্যাটাল ইন নেচার নয়, কিন্তু ইলেকট্রিসিটি ইজ ভেরি মাচ ফ্যাটাল ইন নেচার। মানে তুমি যদি প্রপারলি একে যদি ইউটিলাইজ না করো, প্রপারলি যদি একে মেনটেন না করতে পারো, ইট ক্যান কিল ইউ অর মেক ইউ প্যারালাইসিস, টেম্পোরারি প্যারালাইসিস, আর ইট মে ডু ইউর পার্মানেন্ট প্যারালাইসিস, ঠিক আছে, এরকম স্টেটও তোমাকে নিয়ে যেতে পারে। তো তার জন্য ফার্স্ট আমাদের মাথায় সেফটিটা রেখেই এই রুলসটা করা, ঠিক আছে। তো চলো, অ্যাকর্ডিং টু সিলেবাস, আমাদের ইলেকট্রিসিটি রুলসে অনেকগুলো রুলস আছে, ঠিক আছে। তো আমরা অতগুলো রুলস নিয়ে ডিল করব না, অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস কিছু স্পেসিফিক রুলস আছে, সেই রুলসগুলোই আমরা পড়াশোনা করব, ঠিক আছে। স্ক্রিনটা নিশ্চয়ই সকলে দেখতে পাচ্ছ, একবার একটু বলো, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, বা লেখাগুলো পড়তে পারছো হ্যাঁ কিনা। স্যার। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। লেখা পড়তে পারছো, ওকে, ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ বলো বলো। এবার এবার পড়তে পারছো? আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে। তো আমরা প্রথমেই আসি আই রুলস 28। আই মানে হচ্ছে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস, ঠিক আছে। এই রুলস অনুযায়ী ভোল্টেজকে ডিফাইন করা আছে, যে কোন ভোল্টেজটাকে লো ভোল্টেজ বলবো, কোন ভোল্টেজটাকে মিডিয়াম ভোল্টেজ বলবো, কোনটাকে হাই ভোল্টেজ বলবো, এবং কোনটাকে এক্সট্রা হাই ভোল্টেজ বলবো, ঠিক আছে। আমাদের ইন্ডিয়াতে আমরা কোন কোন ভোল্টেজ, মানে যেরকম আহ, যেই ভোল্টেজগুলো 250-এর থেকে কম, এসি কিংবা ডিসি, দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ লো ভোল্টেজ ইন ইন্ডিয়া। Voltage which is less than 650 voltage will be considered as medium voltage. Voltage not exceeding or voltage is less than equals to 33 kV is called high voltage, and more than 33 kV
উইল বি ডিফাইন্ড অ্যাজ এক্সট্রা হাই ভোল্টেজ। তাহলে নিশ্চয়ই বোঝা গেল এই রুলস অনুযায়ী আমরা কি করব, ভোল্টেজের এই যে আমরা যে বলছি কেউ বলতে পারে যে যে আমার বাড়িতে হাই ভোল্টেজ আছে বা আমার বাড়িতে লো ভোল্টেজ আছে। তাহলে লো ভোল্টেজ অ্যাকচুয়ালি কোনটাকে লো ভোল্টেজ বলা হচ্ছে, কত কত ভোল্টেজ থেকে কত ভোল্টেজ পর্যন্ত লো ভোল্টেজ কানেকশন, সেটা ডিফাইন করছে এই রুলসটা। ঠিক আছে, আচ্ছা এই রুলসটা খুবই সোজা, বোঝা খুব সোজা, কিন্তু এগুলো মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। পরীক্ষায় কিন্তু তোমাদের দিয়ে দেবে এরকম কোশ্চেন থাকবে, ডিফাইন রুল নাম্বার 28, রুল নাম্বার 56, রুল নাম্বার 3288 অ্যাকর্ডিং টু আই রুলস 1956, এরকম কিন্তু দেওয়া থাকবে। 4-5টা রুলস কিন্তু আসবেই আসবে, এমসিকিউ তো থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার এতেও থাকবে। ঠিক আছে, আচ্ছা রুল নাম্বার 30, রুল নাম্বার 30 কি বলছে? রুল নাম্বার 30 বলছে যে তোমার বাড়িতে সার্ভিস প্রোভাইড করবে, যারা সার্ভিস দেয়, ধরো যে কোম্পানি তোমাকে সার্ভিস দিচ্ছে, ফর এন এক্সাম্পল সিএসসি কিংবা ডাব্লিউবিএসসি ডিসিএল ইন ওয়েস্ট বেঙ্গল আমাদের সার্ভিস দিয়ে থাকে, তারা ততক্ষণ পর্যন্ত সার্ভিস দেবে না যতক্ষণ পর্যন্ত তোমার যে মিটার বোর্ড থেকে, তোমার তো লাইনটা মিটার বোর্ড থেকে, তাহলে সেই মিটার বোর্ড থেকে যতক্ষণ না পর্যন্ত তারা দেখবে যে তুমি যাবতীয় যদি যা যা লাগিয়েছো, সুইচ হতে পারে, সাপ্লাই সিস্টেমের কেবেল হতে পারে, বা তোমার যে জায়গাটা করেছো তার সে হয়তো যে জায়গাটা তুমি মিটার ঘর করেছো তার মাথার উপর একটা বিশাল বড় একটা নারকেল গাছ আছে, ঠিক আছে, বা তুমি এটা পুকুরের ধারে করেছো, মানে যতক্ষণ না তারা ওই জায়গাটাকে সেফ মনে করবে, ওয়েল প্রোটেক্টেড মনে করবে, ইনসুলেটেড প্রপারলি আন্ডারগ্রাউন্ড ইনসুলেটেড না মনে করবে, ততক্ষণ পর্যন্ত তারা তোমাকে কানেকশান দেবে না। তাহলে কি, অ্যাজ পার দিস রুলস অল ওয়্যার ডিভাইস অ্যাক্সেসরিজ অ্যান্ড দ্য পাওয়ার সাপ্লাই লাইন শুড বি কেপ্ট ইন সেফ কন্ডিশন, দে শুড অলসো বি এবল টু সাপ্লাই while being free any kind of danger। তারা তখনই সাপ্লাই করবে যখন তারা দেখবে যে দ্য কানেকশন ইজ আউট অফ ডেঞ্জার। আন্ডারগ্রাউন্ড কেবল যদি আসে তাহলে সেটা দেখতে হবে যে আন্ডারগ্রাউন্ড কেবল যেই রাস্তা দিয়ে যাচ্ছে, যে পথ দিয়ে তোমার বাড়িতে ঢুকছে, দ্যাট ইজ ওয়েল প্রোটেক্টেড, ঠিক আছে, ফ্রম ময়েশ্চার অর ফ্রম এনি আদার লিকেজ। ধরো তোমার বাড়ির নিচ পাশ দিয়ে ধরো ড্রেন গেছে, ঠিক আছে, তাহলে সেই অর্থে তুমি তখন কিন্তু আন্ডারগ্রাউন্ড কেবল তোমাকে অনেকটা ঘুরিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আচ্ছা, সন্দীপে কিন্তু জানা খুব দরকার, এবং সন্দীপে আমি জানি হয়তো এই যে সন্দীপের বাবা নিশ্চয়ই জানে এগুলো, ঠিক আছে, তো সন্দীপে কিন্তু এটা জানা খুব দরকার, এবং বাবার সাথে কিন্তু এগুলো অবশ্যই ডিসকাস করা দরকার। আচ্ছা, রুল নাম্বার 30 বোঝা গেছে? হ্যাঁ রুল স্যার। বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝলাম। আচ্ছা, ওকে, এবার হচ্ছে রুল নাম্বার 31। দেখো রুল নাম্বার 31 কি বলছে, দেখো বলছে যে ধরো তুমি কোনো তুমি কোনো মানে তুমি লাইনটা নিয়ে তুমি যদি কোথাও ট্যাপ করো, কোথাও চুরি চেষ্টা করো, বা তুমি তোমার মিটার আগে থেকে কোথাও থেকে একটা কানেকশান হুক করে নিলে, ঠিক আছে, বা তুমি যা একটা বলেছো, যা কনসিডারেশন তুমি দিয়েছো তার থেকে তুমি কোনো এক্সট্রা কিছু করছো, ফর এন এক্সাম্পল ধরো তোমার বাড়িতে এসি লাগিয়েছো উইদাউট এনি প্রায়ার ইনফরমেশান, সেক্ষেত্রে তুমি নিশ্চয়ই চুরি করছো না, সেক্ষেত্রে তুমি যা মিটার ইউনিট হচ্ছে সেটাই তুমি দিচ্ছ, কিন্তু তুমি উইদাউট এনি প্রায়ার ইনফরমেশান তুমি এক্সট্রা লোড ইউজ করছো। তাহলে ইন দ্যাট কেস অলসো, ইন এনি কেস, যারা সার্ভিস প্রোভাইডার দে হ্যাভ এভরি রাইট টু কাট আউট অন কনজিউমার প্রিফারেন্সেস, তারা কাট আউট করতে পারবে। এরকমও হতে পারে তারা স্টে অর্ডার দিতে পারে তোমার কানেকশানের ক্ষেত্রে, তুমি দীর্ঘদিন উইদাউট এনি ইলেকট্রিক কানেকশান তুমি থাকতে হবে তোমাকে। তাহলে বোঝা গেল, তুমি যদি কোনো রকম যা তুমি কমিটমেন্ট করেছো অ্যাজ এ
কনজিউমার, অ্যাজ এ কাস্টমার তুমি যা যা, অ্যাজ এ কনজিউমার অ্যাজ এ কাস্টমার তুমি যা যা কমিটমেন্ট করেছো, তুমি যদি সেই কমিটমেন্ট থেকে সরে আসো, তাহলে কিন্তু তোমার লাইন, যারা সার্ভিস প্রোভাইডার, দে ক্যান কাট আউট। বোঝা গেল? তারা শুধুমাত্র আর্থ আর্থিংয়ের লাইনটা, যেহেতু আর্থিংয়ের লাইন তোমার নিজস্ব এবং আর্থিংয়ের লাইনের উপর কারোর কিছু থাকে না, আর্থিংয়ের লাইন বাদ দিয়ে বাকি যে ফেজ আর নিউট্রাল তারা কিন্তু এসে কাট আউট করে দিতে পারে। বোঝা গেল? আচ্ছা, এই এই যে এতক্ষণ যেগুলো বলছিলাম, এটা হচ্ছে কি ওরা করতে পারে, মানে যারা সার্ভিস প্রোভাইডার তারা কি করতে পারে, তোমার ওপর কি কি মানে বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারে, হ্যাঁ, সুস্থভাবে তুমি যাতে ইউজ করো এনার্জিটা, সেটার উপরে। এবার কিছুটা দায় তাদেরও বর্তায়, যারা সার্ভিস তোমাকে প্রোভাইড করছে, যারা তোমাকে সার্ভিস দিচ্ছে, তাদেরও কিছুটা এথিক্যাল ডিউটি থাকে। কি ডিউটি থাকে? পিরিয়ডিক্যাল ইন্সপেকশন অ্যান্ড টেস্টিং, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকর্ডিং টু আই রুলস বা সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুল নাম্বার 2AA, সেটা অনুযায়ী 5 বছরে একবার দে মাস্ট কাম অ্যান্ড ইন্সপেক্ট অল দ্য সুইচ গিয়ার সিস্টেমস ইনস্টলড। ঠিক আছে? 5 বছরে একবার তাদের কিন্তু অবশ্যই এসে ইন্সপেকশন করা দরকার, তোমার আন্ডারগ্রাউন্ড কেবলটা কী আছে, কী কন্ডিশনে আছে, তাদের যদি ওভারহেড লাইন থাকে, ওভারহেড লাইনের কী কন্ডিশন আছে, তাদের ইনসুলেটারগুলো প্রপারলি আছে কি না, ওয়েদার এক্সপোজ হচ্ছে যাতে নষ্ট হয়ে যাচ্ছে কি না, তোমার বাড়িতে যে সুইচ গ্যাস প্রোটেকশন সিস্টেমসগুলো, তোমার বাড়িতে নয়, তোমার মিটার বোর্ডে যেগুলো লাগানো আছে সেটা ওরা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা অলরেডি সুইচ সম্পর্কে পড়েছি, যে আইসোলেটার সম্পর্কে পড়েছি, যেটা তা ওরা ওরা এসে কানেকশন করে দিয়ে থাকে, তোমার মিটারটা ঠিক আছে কিনা, মিটারটা প্রপার রিডিং দিচ্ছে কিনা, হ্যাঁ, যে আইসোলেটার থ্রুতে ঢুকছে সেটা প্রপারলি আইসোলেট করছে কিনা, যদি যখন আমার দরকার পড়বে, এমসিবি ট্রিপ করছে কিনা, ইএলসিবি যদি লাগিয়ে থাকে সেই ইএলসিবি প্রপারলি আর্থ লিকেজটা ডিটেক্ট করছে কিনা, তাদেরও কিন্তু 5 বছরে একবার, মিনিমাম 5 বছরে একবার কিন্তু ইন্সপেকশন করা দরকার। শুধু তাই নয়, তোমার বাড়ির যে ডিস্ট্রিবিউশন, যেই ট্রান্সফরমার থেকে তোমার বাড়িতে এসে ডিস্ট্রিবিউশন করছে, সেটাও পিরিয়ডিক্যালি কন্ডিশন মেনটেন্যান্সের আন্ডারে এটা রাখা উচিত, এবং তারা এটা করে। ঠিক আছে? এমন না যে করে না, আমাদের চোখে হয়তো ধরা পড়ে না, কিন্তু তারা এটা কিন্তু অ্যাকর্ডিং টু সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাক্ট অনুযায়ী তারা করে। আমাদের যে ওয়্যার, যে কারো যদি আন্ডারগ্রাউন্ড লাইন থাকে, তারা হয়তো ভাবছে যে আমার বাড়ির তাহলে 5 বছরে একবার কোথায় একটু চেক করুন, আজকে 15 বছর হয়ে গেছে বাড়িতে কানেকশন দিয়ে চেক করেনি, কিন্তু তারা করে। তাদের কিছু, আমাদের কিছু অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের কিছু প্রসিডিওর আছে। যেমন ধরো যেমন ধরো মানে হার্টে প্রবলেম হয়েছে কিনা, আমরা তো হার্টটাকে কি খুলে দেখি সবসময়, কি হার্টটা ওপেন হার্ট সার্জারি করে আমাদের দেখতে হয় যে হার্টটা ঠিক আছে কি না? তা নয়। ঠিক আছে? কিছু আমাদের প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরে আমরা বুঝে যাই, ডাক্তারদের প্রসিডিওর আছে, ডাক্তাররা বোঝে যে হার্ট ঠিক আছে কিনা। এমনি আমাদের কিছু প্রসেস আছে, আমরা তাতে বুঝতে পারি যে আমাদের আন্ডারগ্রাউন্ড কেবলটা সুস্থ আছে কিনা। কেমন? যদি দরকার থাকে সেটাকে খুলে চেঞ্জ করা হয়। তো রুল নাম্বার 46 অনুযায়ী কি বলছে? পিরিয়ডিক্যাল ইন্সপেকশন অ্যান্ড টেস্টিং, মনে থাকবে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে আসছে রুল নাম্বার 47। আচ্ছা, এইবার এই যে ধরো এই টেস্টিং হচ্ছে বা এইগুলো হচ্ছে, তার সাথে সাথে তারা কিন্তু এসে তোমার ওই তোমার বাড়িতে তোমার ওই মিটার বক্স থেকে যে তোমার বাড়িতে যে লাইনটা বেরোচ্ছে সেটাও, বা তোমার ডিস্ট্রিবিউশন বক্স পর্যন্ত এসে তারা কিন্তু চেক করতে পারে। তাদের রাইট আছে সাপ্লায়ার, যে তোমার বাড়ির ডিস্ট্রিবিউশন বক্স পর্যন্ত তারা চেক করবে। বাড়ির সব কানেকশন তারা দেখতে পারে না, অ্যাকর্ডিং টু, ইভেন তারা যদি পারমিশন নিয়ে আসে তাহলে কিন্তু অবশ্যই পারে। ঠিক আছে? ধরো তুমি তোমার বাড়িতে এসি লাগিয়ে রেখেছো, কিন্তু তাকে তুমি জানাচ্ছ না, একটা কোনো একটা ঘুপচি খাপচিতে কোথাও একটা আউটডোর ইউনিটটা রাখিয়ে রাখিয়ে রেখেছো বা কিছু করে রেখেছো, তুমি বলছো না, তারা কিন্তু এসে দেখতে পারে। যদি তোমার জন্য এরকম হয়ে থাকে যে তোমার জন্য তোমার পাশের বাড়িতে হার্মফুল হচ্ছে, তোমার ভোল্টেজ ড্রপ হয়েছে, কেন ভোল্টেজ ড্রপ হচ্ছে,
যারা কিন্তু তারা কিন্তু এসে দেখতে পারে। ঠিক সেরকম তোমার ডিস্ট্রিবিউশন বক্স পর্যন্ত তারা যখন যেতে পারে, তারা যদি কোনো রকম ইনস্টলেশন টেস্টিং করতে এসে, ধরো ফর অ্যান এক্সাম্পল আমি তোমাদের বলি, ধর ফর নিউ কানেকশান, যে মিটার বক্সটা থাকে, যে মিটার কেওক্সটা থাকে, বক্স না সরি, যে কেওক্সটা থাকে, যেখানে আমাদের মিটারটা ওরা ইনস্টল করে এবং আদার জিনিসপত্রগুলো তারা ইনস্টল করে, তার একটা স্পেসিফিক মাপ আছে। এটা কি তোমরা জানো? না স্যার, জানি না। বাকি ইয়েরা তোমরা? না স্যার। আচ্ছা, তুমি কি বাইরে আছো শেষনাথ? ওকে, ঠিক আছে। শোনো, কিয়ক্স মানে কি? কিয়ক্স মানে হচ্ছে যার সব কটা দিক ঢাকা থাকবে, একটা দিক খোলা থাকবে, দ্যাট ইজ কল কিয়ক্স। ট্রাফিক পুলিশের যেরকম জায়গায় বসে, দ্যাট ইজ কিয়ক্স। এরকম একটা কিয়ক্সের মধ্যে আমাদের মিটারটা বসে, ঠিক আছে? প্রথম কথা, কিয়ক্সটা এরকমই হতে হয় যেটা বাড়ির বাউন্ডারি থেকে বাড়ির যে ওয়াল সেই ওয়াল থেকে ডিফারেন্ট, অ্যাকর্ডিং টু ল আমি বলছি। হ্যাঁ, এর এক্সেপশনাল হয়, লোকে চুরি চাঁচামি করে, দ্যাট ইজ ডিফারেন্ট। তো নিয়ম হচ্ছে বাড়ির যে ওয়াল তার থেকে ডিফারেন্ট হতে হয়, ঠিক আছে? এইবার যে কিয়ক্সটা হয়, তার একদম পিছনের যে ওয়াল, যেই ওয়ালের মধ্যে মিটার যে বসবে, তার যে বোর্ডটা, যে প্লাইটা ইনস্টল করা হয়, সেই প্লাই যে সেই ওয়ালের থিকনেস মিনিমাম হতে হবে 10 ইঞ্চি, ইনসাইড প্লাস্টার্ড হতে হবে, সাইডের ডেপথ হতে হবে মিনিমাম 2.5 ফুট, হাইট অফ দ্য কিয়ক্স ফ্রম দ্য গ্রাউন্ড, যেখানে মাটি আছে বা রাস্তা আছে, সেই রাস্তা থেকে, ফ্রম দ্য নিয়ারেস্ট রোড, অ্যাকচুয়ালি মাটি ধরা হয় না, তোমার বাড়িটা ডাউন থাকতে পারে, কিন্তু ধরা হবে হচ্ছে রাস্তা থেকে, রাস্তার যা হাইট সেখান থেকে ইট মাস্ট বি ইট ইট মাস্ট বি 84 ইঞ্চ, মানে 8 ফুট থাকতে হবে, 7 ফুট থাকতে হবে, 7 ফুট হাইট থাকতে হবে, ডেপথ থাকতে হবে কত, 2.5 ফুট থাকতে হবে, সাইড ওয়াল মাস্ট বি 5 ইঞ্চি, 5 ইঞ্চি থাকতে হবে সাইডের ওয়াল, বড় বেশি হলে কোনো ভালো। সামনের যে ডোর ওপেনিং, ওটা থাকতে হবে তোমার হচ্ছে, ওটাও তোমার হচ্ছে 2.5 ফিটের মতো থাকতে হবে, 3 ফিটের মতো থাকতে হবে, ঠিক আছে? দরজা থাকতে হবে, কোনো রকম জল যাতে ভেতরে না আসে, এটা থাকতে হবে। এখন এত কিছু এনশিওর করার পরে, বা তোমার যদি আন্ডারগ্রাউন্ড যদি আসে, তাহলে আন্ডারগ্রাউন্ড কেবল যে রাস্তায় আসবে সেটা যেন ক্লিন থাকে, বা ওভারহেড যদি থাকে, তাহলে তোমাকে মাস্ট একটা তোমার বাড়িতে একটা স্টিল পোল তোমার বাড়িতে বসাতে হবে। সেটা উইল বি, এই টোটাল সমস্ত কিছু তুমি যখন অ্যাপ্লাই করবে, উইল বি গিভেন, যা যাবতীয় জিনিস according to law information will be provide to you by mail or by letter, ঠিক আছে? চিঠি বা ওরা মেইলের মাধ্যমে তোমাকে কিন্তু সমস্ত কিছু ইনফরমেশন ওরা প্রোভাইড করবে, তুমি বানানোর পরে দে উইল কাম অ্যান্ড ইন্সপেক্ট। যদি প্রপার না হয়, দে উইল নট গিভ ইউ কানেকশান, বা তোমার যদি তুমি যদি করার পরে পরবর্তীকালে যদি কোনো রকম পরিবর্তন করে দাও, তাহলে তোমার বাড়ির জায়গা নেই, তুমি প্রথমে ওটা করে তুমি কানেকশানটা নিয়েছো, কিন্তু পরবর্তীকালে তুমি সেটাকে অন্যভাবে ইউটিলাইজ করছো, জায়গাটাকে অন্যভাবে ইউটিলাইজ করছো, বা তুমি কোনো রকম মডিফিকেশন করেছো উইদাউট ইনফর্মিং দেম, ওরা কিন্তু এসে তোমার লাইন কিন্তু ক্যান্সেল করতে পারে, বা ওই মুহূর্তে তোমাকে লাইন নাও দিতে পারে, ঠিক আছে? ক্লিয়ার সকলের কাছে রুল নম্বর 47? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, বাকি দুজনের কাছ থেকে তো পাচ্ছি না, বাকি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে ওকে, এটার মধ্যে কিছু বোঝার নেই, শুধু রুলসগুলো বুঝিয়ে দিলেই হবে, তাই তো? আচ্ছা, এবার হচ্ছে আই রুল 54, ঠিক আছে? আই রুল 54 সবসময় কিন্তু চোখ রাঙানি তোমার উপর থাকছে না, কিন্তু এবার তুমিও চোখ রাঙাতে পারবে। আই 54 তোমাকে সেই দায়িত্ব দিয়েছে। কি বলেছে? তুমি যখন সাপ্লাই নিচ্ছ, তোমাকে
ওরা একটা কমিটমেন্ট করছে যে তোমাকে ওরা একটা লো ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে? ফর এন এক্সাম্পল তোমাকে কত সাপ্লাই দিচ্ছে, তোমার বাড়িতে কত সাপ্লাই আসছে তন্ময়, কত ভোল্টেজ সাপ্লাই আসছে? ভেরি গুড, 220 230 এরকম সাপ্লাই আসছে। ওই যেটা বলছে সেটা কিন্তু ডিক্লেয়ার থাকছে, রিটেন ডিক্লেয়ার থাকছে তোমাকে। ইভেন তোমার যে প্রত্যেক মাসে যে ইলেকট্রিক বিল আছে সেই ইলেকট্রিক বিলের মধ্যে দেখবে সেখানে রিটেন থাকে যে হাউ মাচ ভোল্টেজ, হাউ মাচ অ্যাম্পিয়ার অ্যান্ড হাউ মাচ পাওয়ার উইল বি গিভেন টু ইউ, ঠিক আছে? এটা কিন্তু ওটা ডিক্লেয়ার থাকে। এখন ইন এনি কেস ওরা যদি ভোল্টেজ, দেখবে গরমকালে ভোল্টেজ লো হয়ে যায়, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু তার এগেনস্টে তুমি ওকে কিন্তু ওর এগেনস্টে কিন্তু তার তুমি তাকে কমপ্লেন করতে পারো, ইভেন তুমি কেস করতে পারো যদি সেটা দীর্ঘদিন ধরে থাকে। কারণ লো ভোল্টেজ তোমাকে কিন্তু হার্ম করছে, তোমার ক্ষতি করছে। কি তুমি 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 তোমার যে অ্যাপ্লিয়েন্সগুলো আছে সেটা প্রপারলি ফাংশন করবে না, তোমার বাড়ির যে ফ্যান আছে সেটা প্রপারলি ঘুরবে না, তোমার তো রাতের বেলা আর্টিফিশিয়াল লাইট দরকার, সে আর্টিফিশিয়াল লাইট প্রপারলি যদি কাজ না করে, তুমি তোমার কাজগুলো যে কাজগুলো তুমি করতে চাইছো সেগুলো তুমি প্রপারলি করতে পারবে না, ঠিক আছে? এটা শুধুমাত্র কিন্তু আমাদের ডোমেস্টিক বাড়ির ক্ষেত্রে হয় না, এটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও হয়। হ্যাঁ, ওরা অনেক সময় লো ভোল্টেজ করে দেয়, তাহলে তার এগেনস্টে তুমি কমপ্লেন করতে পারো। এখন লো ভোল্টেজ মানে কত কত লো, মানে একটা তো টলারেন্স দিতে হবে। মানে ও 220 বলেছে বলেই, আচ্ছা, নট অনলি লো ভোল্টেজ, হাইও করে দিতে পারবে না। যদি ভোল্টেজটা হাই করে দেয় কোনো কারণে, তাহলেও কিন্তু তোমার প্রবলেম হবে, ঠিক আছে? কোনো কিছু নষ্ট হয়ে যেতে পারে ডিউ টু হাই ভোল্টেজ, সেটাও কিন্তু হতে পারে। ড্যামেজ ড্যামেজ অফ ইউর অ্যাসেটস হতে পারে, লো ভোল্টেজের জন্য ড্যামেজ হতে পারে, হাই ভোল্টেজের জন্য ড্যামেজ হতে পারে, ঠিক আছে? তো এখন ব্যাপার হচ্ছে যে 220 তোমার বাড়িতে বলে গেছে, ডিক্লেয়ার করে গেছে, শেষটাতে বাড়িতে 220 ডিক্লেয়ার করে গেছে। এখন ওরা ভোল্টেজ কমিয়ে দিল 219। অমরনাথ তো দেখো যে এই স্যার তো পড়েছিল 220, বলেছিল 219 দিয়েছে, চল কেস করে দিয়ে আসি, হবে না। তাহলে দেয়ার মাস্ট বি টলারেন্স, একটা টলারেন্স লিমিট থাকতে হবে যে কতটা লো হওয়ার পরে তুমি তাকে বলতে পারবে যে তোমার বাড়িতে যে ডিক্লেয়ার ভোল্টেজ তার থেকে কম বলেছে, কম হয়ে গেছে। কেন? কারণ কোনো কিছু এক্স্যাক্ট হয় না। আর দ্বিতীয় কথা, এই যে লাইন ট্রান্সমিশন হচ্ছে হিউজ ডাইনামিকসিটির উপর ডিপেন্ড করে হচ্ছে, ঠিক আছে? হঠাৎ করে কোনো ইন্ডাস্ট্রি অন হয়ে গেল, কোনোটা ইন্ডাস্ট্রি অফ হয়ে গেল, তোমার বাড়ির পাশাপাশি অন্য তোমার পাশাপাশি যে সমস্ত বাড়িগুলো আছে তাদের লোড অন হচ্ছে, অফ হচ্ছে, বেশি লোড টানছে, কম লোড টানছে, নানান ফ্যাক্টরস থাকে। সেক্ষেত্রে সবসময় কিন্তু যারা তোমাকে সাপ্লাই দিচ্ছে তারাই দোষী হয় না, কিন্তু তাদেরও এগুলো মাথায় রাখতে হয় যে ডায়নামিক সিরিজেতে খুব বেশিক্ষণ যাতে এই ডায়নামিক প্রবলেমটাতে না থাকে, ঠিক আছে? তাদের এটা দায়িত্বর মধ্যে পড়ে। এখন তাহলে আমাদের যে দায়িত্ব, আমাদের যে ওরা কমিটমেন্ট করেছে, তাহলে কতটা ঠিক কমলে আমরা কমপ্লেন করতে পারি বা সেটাকে আমরা কনসিডার করতে পারি, বা এক্সট্রা কতটা হয়ে গেলে পরে আমরা কনসিডার করতে পারি অ্যাজ এ লো ভোল্টেজ? প্রথম কথা, দেখবে না হাই ভোল্টেজ ওরা দেয়, কারণ হাই ভোল্টেজ ওরা দিলে পরে ওদের লস হয়, ঠিক আছে? জেনারেলি ভোল্টেজটা কমই আসে, ঠিক আছে? তাহলে সেটা কত করলে হবে? দেখো, ফর লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ হচ্ছে 6%-এর যদি আপ ডাউন হয়, তাহলে উই মে কনসিডার অ্যাজ লো ভোল্টেজ অর হাই ভোল্টেজ, তারপরে কিন্তু আমরা তাকে কমপ্লেন করতে পারি, ঠিক আছে? ফর হাই ভোল্টেজ 6%, ফর এক্সট্রা হাই ভোল্টেজ 9% অন দ্য লো সাইড, ঠিক আছে? ফর এক্সট্রা হাই ভোল্টেজ অন দ্য লো সাইড, এক্সট্রা হাই ভোল্টেজ লো সাইডে হলে 9%, এক্সট্রা হাই ভোল্টেজ যদি হয়ে থাকে তাহলে তারা 10% টু 12.5% ইন দ্য হায়ার সাইড, ঠিক আছে? এক্সট্রা হাই বা এদের ক্ষেত্রে 12%, 12.5%, হাই ভোল্টেজের ক্ষেত্রে 9 to 10%, লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজের ক্ষেত্রে 6%। এখন আমাকে একটা কথা বলো তো অমরনাথ, লো ভোল্টেজ মানে, লো ভোল্টেজ, এখানে যে লো ভোল্টেজ বলা আছে, এই যে লো ভোল্টেজ, এই লো ভোল্টেজ মানে কত ভোল্টেজের কথা বলা হচ্ছে? 220। না, অ্যাকর্ডিং টু আই রুলস 28,
অনুযায়ী লো ভোল্টেজ মানে কত? 230 সন্দীপ? স্যার 220 6%। হ্যাঁ 220 সিক্স না, আমি এ দেখো এখানে কিন্তু প্রথমে যখন পড়ানো শুরু করেছিলাম, এই দেখো লো ভোল্টেজ ইজ লো ভোল্টেজ হচ্ছে 250 হচ্ছে লো ভোল্টেজ, তো ওটা কানেকশন দিচ্ছে 220 ভোল্টেজ। তাই তোমার বাড়িতে 220 বলে থাকে, তো তুমি একটা কথা 220 বলবো। 6%। হ্যালো হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ বলো। বলছি আপনি যে 250 যেটা লো বাড়িতে তো 250 হয় না, 220 বা আচ্ছা শোনো, শোনো শোনো শোনো, হ্যাঁ ঠিকই বলেছো, একদম তুমি ঠিক বলেছো। এবার তুমি হ্যাঁ মাইকটা একটু অফ করো, বলছি। ভেরি গুড কোশ্চেন। আমি আমি এগুলো চাইছিলাম, তোমার বলো, ক্লিয়ার করো। এই যে লো ভোল্টেজ, যেটা আমি বলছি না, এটা আই রুলস অনুযায়ী বলেছে, ঠিক আছে? ওরা প্রভিশন রেখে দিয়েছে, ওরা একটা প্রভিশন রেখেছে যে 250 ভোল্ট পর্যন্ত যদি ভোল্টেজ হয়, সেই ভোল্টেজকে ওরা লো ভোল্টেজ বলবে। এখন আমাদের 220-তে সমস্ত কিছু কাজ হয়ে যাচ্ছে, সেই জন্য 220 দিচ্ছে, 220 লেখা হচ্ছে। ভবিষ্যতে যদি আমাদের 110-এ হয়ে যায়, তাহলে 110 থাকবে, যেমন আমেরিকাতে 110-এ কাজ হয়, ঠিক আছে? সেখানে 110 থাকবে। বা আমাদের এমন কোনো অ্যাপ্লিয়েন্স চলে আসলো ইন ফিউচারে, যেটা আমাদের 240-এ কাজে লাগছে, ম্যাক্সিমাম আমাদের বাড়িতে যা কিছু ভোল্টেজ কনজাম্পশন করছে সেটা 240 আছে, তখন সেটা 240 হয়ে যাবে। ওরা একটা প্রভিশন, একটা স্ল্যাব করে রেখেছে, একটা স্ল্যাব, যে এই স্ল্যাবটার নিচে আমরা বলবো এলটি লাইন। তো এলটি লাইন কত হচ্ছে? 250-র নিচে হচ্ছে এলটি, লো ট্রান্সমিট বা লো ভোল্টেজ লাইন। বোঝা গেল? কিন্তু আমাদের কাছে আমাদের যেহেতু সমস্ত অ্যাপ্লিয়েন্স 220 পর্যন্ত নিয়ে কাজ করছে বা তার নিচেই কাজ করছে, ওইটা দিলে আমাদের কাজ চলে যাচ্ছে, তাহলে সেই জন্য আমাদের 220 সাপ্লাই করছে। তার মানে 220 যে লো ভোল্টেজ লাইন তা কিন্তু না, লো ভোল্টেজ আরেকটু দূর পর্যন্ত হয়, সেটা হচ্ছে 250 পর্যন্ত। এটা একটা কথা আছে। দ্বিতীয় একটা কথা আমি তোমাদের বলি, এটা এটা তোমাদের সকলের একটা কথা, এই 220 যে ভোল্টেজ, এটা কি ভোল্টেজ বলো তো সন্দীপ? পিক ভোল্টেজ। এটাই তো আমি এটাই তো আসতে চাইছিলাম, এটা তো আসতে চাইছিলাম। 220 ইজ নট এ পিক ভোল্টেজ, এটা আরএমএস ভোল্টেজ। পিক ভোল্টেজ হচ্ছে 232, তাই না সন্দীপ? হ্যাঁ স্যার। তাহলে এবার সবসময় তো 220 থাকে না, একটু কম বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে 250 পর্যন্ত হচ্ছে লিমিটটা করে রাখা আছে। 250 ইজ 250টা আরএমএস বলা আছে, কিন্তু আমাদের পিক ভোল্টেজ কিন্তু অনেক সময় 250 হতে পারে, পারে না? হ্যাঁ স্যার, হতে পারে। তাহলে ক্লিয়ার হয়েছে তোমাদের? হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। তাহলে আমাদের যদি আমাদের বাড়িতে, ডোমেস্টিক বাড়িতে যদি 6%-এর কম হয় বা বেশি হয়, তাহলে কিন্তু আমরা কমপ্লেন জানাতে পারি ফর লং ডিউরেশন। ধরো 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের জন্য হলে তাহলে করা যায় না, একটু লং ডিউরেশনের জন্য হলে অবশ্যই করা যায়। অ্যাকর্ডিং টু রুলস I 55, তাহলে I 54 আর I 55, 54 তো কি বলা হয়েছে? ভোল্টেজ লেভেল। 55 তো কি বলা হবে? ফ্রিকোয়েন্সি লেভেল। 54-তে ভোল্টেজ, 55-তে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ইন্ডিয়ার কত বলা আছে? স্ট্যান্ডার্ড কত বুদ্ধদেব? আমাদের ইন্ডিয়াতে স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি কত? 50 হার্জ। তাহলে আমাদের 50 হার্জ হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? কারণ আমাদের যা অ্যাপ্লিয়েন্স তৈরি করা হয় ডিপেন্ডিং অন 50 হার্জ। এই এই এটা যদি 3% কম বেশি হয়, তা মানে ধরো 3% মানে হচ্ছে 51.5 ভোল্টেজ, বা কম হয়ে গেলে হচ্ছে তোমার 48.5, এর নিচে যদি আসে 48.5 থেকে
51.5-এর বাইরে যদি যায় তাহলে আমরা কিন্তু অবশ্যই তার এগেনস্টে মানে সেটা ইউজ করে সেই পাওয়ারটা তো অবশ্যই ইউজ করা উচিত নয় এবং তার এগেনস্টে আমরা কমপ্লেন জানাতে পারি। এবার রুল নাম্বার 56তে বলা আছে কি, রুল নাম্বার 56তে বলা আছে যে যদি তোমার মিটারটা সিল করা থাকে, ঠিক আছে, যদি তুমি কোনো সিলটা ভেঙে থাকো তাহলে অ্যাকর্ডিং টু সেকশন কনজিউমার প্রিমিস অ্যাকর্ডিং টু সেকশন 26 তুমি যদি ওই সিল ভাঙো তাহলে কিন্তু সাপ্লায়ার তোমার বাড়িতে এসে লাইন কেটে দিতে পারে, ঠিক আছে। কারণ কি, সিলটা তুমি তখনই ভাঙবে যখন তুমি লাইনটা ট্যাপ করতে চাইছো বা চুরি করতে চাইছো, ঠিক আছে। আচ্ছা, রুল নাম্বার 77, রুল নাম্বার 77 অনুযায়ী কি বলেছে, আচ্ছা আচ্ছা 1 মিনিট, রুল নাম্বার 77টা আমি তোমাদের একটু এঁকে বললে ভালো হবে। 79, আচ্ছা 77 একটু এঁকে বলছি। আচ্ছা তোমরা একটু পড়তে থাকো রুল নাম্বার 77, আমি একটু এঁকে তোমাদের ছবিটা পাঠাচ্ছি, কেমন। 77 অনুযায়ী কি বলছে, তোমার বাড়ির সামনে দিয়ে, এই সরি, তোমার বাড়ির সামনে দিয়ে না, ধরো যে কোনো একটা জায়গা দিয়ে যদি ওই 33 কিলো ভোল্ট যদি যায় তাহলে তার যে যে স্ট্রাকচারের থ্রুতে যাবে, যে পোল থ্রুতে যাবে, তার কতটা ক্লিয়ারেন্স দরকার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত দরকার, মানে মাটি থেকে কতটা উপরে থাকতে হবে সে পোলটা, পোলের যে সাইজ হাইট অফ দ্য পোল সেটা কিন্তু মেনশন করে দেওয়া আছে অ্যাকর্ডিং টু আই রুলস, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ, যেটা আমরা টিডিপিতেও পড়েছিলাম, যে আমাদের কতটা করে হাইট থাকা উচিত, তো সেটা কিন্তু মানে সেটা আমরা অঙ্ক করে দেখেছিলাম আমরা টিডিপিতে, যে আমাদের স্যাগ যদি হয় তাহলে মনে আছে তো অঙ্কগুলো সন্দীপ, বা তোমাদের সকলের মনে আছে নিশ্চয়ই, যে স্যাগ যদি হয় আমাদের 10 মিটার যদি আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স চাই তাহলে কতটা থাকতে হবে, তাহলে ঠিক সেইটাই স্যাগ হতেই পারে, ইভেন স্যাগ হবেই, ন্যাচারাল প্রসেস। ওয়েট অফ দ্য কন্ডাক্টর থাকবে, তার ব্রেকিং, তার কারেন্ট থেকে তারটা ছিঁড়ে যেতে পারে, ঠিক আছে, তার ব্রেকিং স্ট্রেংথ কত হতে পারে হবে, এই সমস্ত কিন্তু কিছু অ্যাকর্ডিং টু আই রুলস দেওয়া আছে, কারণ এটা ফর দ্য সেফটি অফ হিউম্যান বিং, আমাদের সেফটির জন্য কিন্তু মাথায় রেখে এটা করা আছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত থাকবে, যে 5.2 মিটার প্লাস 0.3 হচ্ছে ফর স্যাগ, এটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকতেই হবে, মানে মাটি থেকে ক্লিয়ারেন্স থাকতেই হবে। যদি 33 কিলো ভোল্টের বেশি যদি হয় তাহলে 6.1 মিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকতেই হবে অ্যাপার্ট ফ্রম স্যাগ, হলো। আচ্ছা, এবার চলে আসে হচ্ছে রুল নাম্বার 79। আচ্ছা, এই যে রুল নাম্বার 77 মাথায় রাখো, এই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বললাম, এখানে কিন্তু ল্যাটারাল কোনো ডিস্টেন্সের কথা বলা নেই, মানে পাশাপাশি কত ডিস্টেন্স থাকবে এটা বলা নেই, কেন বলা নেই, এই যে 33 কিলো ভোল্ট এবং 33 কিলো ভোল্টের বেশি ভোল্ট কোথা দিয়ে যায়, কোনো দিন দেখেছো কোনো এলাকার লোকালিটি দিয়ে যেতে দেখেছো, যায় না, জেনারেলি এটা যায় খুব ফাঁকা জায়গা দিয়ে, বা লোকালিটি যদি ধরো স্ট্রাকচার ছিল কিন্তু তার পাশে আস্তে আস্তে লোকালিটি হয়ে গেছে, পপুলেশন বাড়ার জন্য হয়ে গেছে। ফর এক্সাম্পল একটা জায়গাতেই দেখতে পাবে, সেটা হচ্ছে তোমরা নিউ টাউনে গেলে এবং যদি ভিআইপি দিয়ে কেউ যাও, সায়েন্স সিটি ঠিক ব্রিজটার এপারে দেখবে, ভিআইপির এপার থেকে যদি যাও সেখানে দেখবে ট্রান্সমিশন লাইন আছে এবং তার দুপাশে জনবসতি আছে, কিন্তু খেয়াল করে দেখবে অনেকটা ডিস্টেন্স পর্যন্ত কিন্তু ওই পোলগুলোর অনেকটা ডিস্টেন্স পর্যন্ত কোনো মানে পাশাপাশি কোনো বাড়ি নেই, অ্যাটলিস্ট এপাশে 100 ফুট ওপাশে 100 ফুটের মতো কোনো বাড়ি নেই, একটু খেয়াল করে দেখো। বা সোনারপুরেও আমি কিছু কিছু জায়গায় দেখেছি এরকম লং ট্রান্সমিশন লাইন আছে, কিন্তু সেখানেও যেখান দিয়ে লাইনটা গেছে তার অনেকটা ডিস্টেন্স পর্যন্ত কোনো রকম বাড়িঘর নেই। আমি কোন পোলগুলোর কথা বলেছি সকলে বুঝতে পেরেছো, একটু লম্বা লম্বা যে স্ট্রাকচার যেগুলো হচ্ছে সেই স্ট্রাকচারগুলো,
বুদ্ধদেব শেষনাথ তন্ময় সন্দীপ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, জেনারেলি অ্যাকচুয়ালি ওর পাশে কোনো জনবসতি থাকে না, কিন্তু হয় কি যখন লাইনটা করা হয় তখন থাকে না, কিন্তু পরবর্তীকালে পপুলেশন বেড়ে গেছে, ইললিগালি দখল এখন হয়েছে, স্যার ইললিগাল ইনলিগাল ফ্ল্যাট ভর্তি হয়ে গেছে ওটাই স্যার। ওটাই 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 বলতে চাইছিলাম, ইললিগালি কেননা দখল ভিআইপি হয়েছে। বাজারের ওখানে যেটা আছে সিএসি গেট, হ্যাঁ হ্যাঁ, আশেপাশে অনেক ফ্ল্যাট জমি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওটা কিন্তু যেগুলো হয়েছে সেগুলো ইললিগালি হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু ইললিগালি হলে পরেও একটা যারা ইললিগাল ওয়েতে করছে তারাও কিন্তু সেফটিটা মাথায় কিছুটা রাখে, ঠিক আছে? যার জন্য তারা কিন্তু কিছুটা ডিস্টেন্স কিন্তু তারা রেখে দেয়, ঠিক আছে? তো এবার কিন্তু যেটা ধরো আমাদের পাড়ার ভিতর থেকে যে লাইনগুলো গেছে, ঠিক আছে, মানে আমাদের দরকারে যে লাইনগুলো, এই ট্রান্সমিশন তো অনেক দূর দূর গেছে, ওটার থেকে আমরা তো ট্যাপ করে নিতে পারবো না, কিন্তু আমাদের যে দরকারের জন্য যে লাইনগুলো প্রত্যেকটা পাড়া ভিতরে ভিতরে বা প্রত্যেকটা গ্রামের ভিতরে, শহরের ভিতর দিয়ে যে লাইনগুলো, রাস্তা দিয়ে যে লাইনগুলো গেছে, সেই লাইনগুলো কি লাইন? সেই লাইনগুলো হচ্ছে লো কিংবা মিডিয়াম ভোল্টেজ লাইন, ঠিক? কারণ হয় থ্রি ফেজ লাইন 441 কেভি লাইন, অর সরি 440 লাইন, অর কত লাইন তোমার হচ্ছে 220 লাইন, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কি কি নির্দেশ কি বলা আছে? বলা আছে যে ধরো কোনো একটা পোল যাচ্ছে, রাস্তা দিয়ে পোল যাচ্ছে, এবং এবং তার কাছাকাছি যে বাড়িটা আছে, সেই বাড়িটার থেকে সে বাড়িটা আছে, সে বাড়িটা যে ছাদ বা সেই বাড়িটা যদি ওপেন ব্যালকনি হয়, তাহলে তার থেকে মিনিমাম পোলের ক্লিয়ারেন্স থাকতে হবে 2.5 মিটার, মানে পোলটা এতটাই হাইট হতে হবে যে যদি কাছাকাছি কোনো বাড়ি থেকে থাকে, সেই বাড়ি থেকে পোলটা আরও 2.5 মিটার ওপরে পর্যন্ত থাকতে হবে, তার ক্লিয়ারেন্স থাকতে হবে। ভার্টিক্যাল ক্লিয়ারেন্স কত থাকতে হবে? 2.5 মিটার। বোঝা গেল? আর সেই বাড়ি থেকে, যে বাড়িটা আছে সেই বাড়ির থেকে হরাইজন্টাল ডিস্টেন্স থাকতে হবে হচ্ছে 1.2 মিটার। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হচ্ছে রুল নাম্বার 79, ঠিক আছে? আমি পরে একে ছবিটা পাঠিয়ে দেবো তোমাদেরকে। আচ্ছা, এর সাথে তো আরও কিছু বলা আছে। কি বলা আছে? যে কন্ডাক্টরটা ইউজ করা হবে, এখন আমি ডাব্লিউবিএসসি ডিসিএল, আমি একটা কন্ডাক্টর কিনে এনে লাগিয়ে দিতে পারি। এখন তাহলে তার সেফটি কী জরুরি না হলে আমার দেখার দরকার নেই, এটা হতেই পারে। তো তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন রুলসটা বানিয়েছিল, তারা কিন্তু একটা স্ট্যান্ডার্ডাইজ করে দিয়েছে। তারা বলেছে তার যে কন্ডাক্টরটা আমি ইউজ করব, সেই কন্ডাক্টরের স্ট্রেংথ মাস্ট নট বি লেস দ্যান 350 কিলো, ব্রেকিং স্ট্রেংথ মাস্ট নট বি লেস দ্যান 350 কিলো, ঠিক আছে? তাহলে সেই কর্নারটা একটু মজবুত হতে হবে, ঠিক আছে? তো এইটা দিস ইজ অ্যাবাউট রুল নাম্বার 79। এবার চলে আসি রুল নাম্বার 87। রুল নাম্বার 87 অনুযায়ী কি বলা আছে? বলা আছে ধরো তন্ময় বাড়িতে ওভারহেড লাইন গেছে, বুদ্ধদেব বাড়িটা হচ্ছে তন্ময় বাড়িটা ক্রস করে। বুদ্ধদেবের বাড়িতে কি দরকার? বুদ্ধদেবের বাড়িতে একটা ইন্টারনেট কানেকশন দরকার, টেলিকমিউনিকেশন কোনো রকম কানেকশন দরকার। ইন্টারনেটের কানেকশন হতে পারে, ল্যান্ডলাইন ফোনের কানেকশন হতে পারে, বা যে কোনো রকম টেলিকমিউনিকেশন কানেকশন যদি নিতে হয়, এবং সেটা যদি বুদ্ধদেব বাড়িটা যদি তন্ময় বাড়িটাকে ক্রস করে থাকে, মানে একদম তন্ময় বাড়ির থেকে ওর বাড়িটা ঠিক ক্রস করে আছে, তাহলে তোমাকে লাইনটা কীভাবে নিতে হবে? তন্ময়ের যে ওভারহেড কানেকশনটা গেছে সেই কানেকশনের ওপর থেকে নিতে হবে, ক্রস করে নিতে হবে। এখন ক্রস করে তুমি যদি নাও, এবং ওই যে দুটো তার যদি দুটো কেবল যদি একে অপরকে স্পর্শ করে থাকে, তাহলে কিন্তু সেখানে বুদ্ধদেবের ফাইন হতে পারে। বুদ্ধদেবের কি করতে হবে? ওখানে একটা সেপারেটার লাগাতে হবে। বোঝা গেল? বুদ্ধদেবের কি করতে হবে? ওখানে একটা সেপারেটার লাগাতে হবে। কিছুই না, সেপারেটার লাগানো, সেপারেটার মানে হচ্ছে একটা জাস্ট তার একটা জিআই দিয়ে
দুটোকে টুইস্ট করে একটা 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 যাতে একটা থেকে একটু ডিস্টেন্স থাকে, এটাই। আর এই রুলসটা কিন্তু করা হয়েছে সেফটি অফ, এটা কিন্তু কোনো রকম প্রবলেম হলে তোমারও প্রবলেম হতে পারে, কারণ তোমার তো টেলিকমিউনিকেশনের ফ্রিকোয়েন্সি অনেক হাই থাকে। আমাদের নর্মাল ফ্রিকোয়েন্সি 50 হার্টজ থাকে, টেলিকমিউনিকেশন ফ্রিকোয়েন্সি অনেক হাই থাকে, তো কোনো কারণে ফ্রিকোয়েন্সি সার্জ হলে তন্ময়ের ফ্রিকোয়েন্সি বেড়ে যেতে পারে। এটাও যেমন তন্ময়ের প্রবলেমও যেমন হতে পারে, ঠিক সেরকম এরকম হতে পারে যে তারের মধ্যে কোনো রকম হাই সার্জ যদি আসে, মানে কন্ডাক্টরের উপরে, যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপরে যদি কোনো হাই সার্জ আসে, বাজ পড়তে পারে, কোনো রকম ফ্ল্যাক্স হতে পারে, যা খুশি হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ওই হাই ভোল্টেজ ফ্ল্যাক্সের যে হিউজ পোটেনশিয়াল যে ফিল্ডটা থাকবে, তার জন্য কিন্তু তোমার বাড়ির যে টেলিকমিউনিকেশন ডিভাইস যেখানে কি কানেকশন করা আছে, ল্যাপটপ হতে পারে, মোবাইল মডেমটা হতে পারে, ঠিক আছে, রাউটারটা হতে পারে, সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো ফর সেফটি অফ বোথ দ্য পার্সনের জন্য কিন্তু এই রুলসটা করা হয়েছে। লাইন ক্রসিং অর অ্যাপ্রোচিং ইচ আদার যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মাস্ট ইউজ সেপারেটার, ঠিক আছে, বোঝা গেল, বা গার্ডিং ডিভাইস করতে হবে। আচ্ছা, পরেরটা নাম্বারটা ভুল আছে, পরেরটা হবে রুল নাম্বার 88, 88 নম্বর রুল। এই 88 নম্বর রুল হচ্ছে হিউম্যান সেফটির জন্য করা হয়েছে। আচ্ছা, দেখবে আমাদের বাড়ির যে মিটার যেখানে দিয়ে গেছে, সেটা দেখবে ঢাকা এনক্লোজ জায়গায়, একদম ঢাকা জায়গা দিয়ে গেছে, ঢেকে রাখতে হবে সবসময়ের জন্য। আমাদের বাড়ির যে ডিস্ট্রিবিউশন বক্স, সেটাও ঢেকে রাখতে হবে। এমন কোনো কোনো জায়গা যেখানে ইলেকট্রিক্যাল কানেকশন আছে, দ্যাট ক্যানট বি কেপ্ট ওপেন, ঠিক আছে, যাতে হিউম্যান কন্ট্যাক্ট হতে পারে, এটা রাখা যাবে না। অ্যাকর্ডিং টু রুল নাম্বার 88, describe the guarding in an electrical system, guarding involve locating or enclosing the electrical equipments to make sure people do not accidentally contact live path। তার মানে কি, এটা মেক শিওর করতে হবে যাতে কোনো হিউম্যান লাইভ কানেকশানের কন্ট্যাক্টসে অ্যাক্সিডেন্টালি যাতে না পৌঁছতে পারে। তার মানে আমাদের সমস্ত কানেকশানস যেখানে ইলেকট্রিক্যাল কানেকশানস হয়ে আছে, দ্যাট মাস্ট বি কেপ্ট এনক্লোজড, ঠিক আছে, রাইট ফ্রম দ্য মিটার হাউস, মিটার বক্স, মিটার কিয়ক্স টু আওয়ার মিটার, টু আওয়ার সুইচ বোর্ডস অ্যান্ড আদার ইলেকট্রিক্যাল কানেকশানস। ওকে, ক্লিয়ার, বোঝা গেল? তো এই রুলসগুলো কিন্তু অবশ্যই মানা দরকার। এই রুলসগুলোর উপর ডিপেন্ড করে কনজিউমার সার্ভিস প্রোভাইডারকে চার্জ করতে পারে, সার্ভিস প্রোভাইডার তোমাকে চার্জ করতে পারে। চার্জের জন্য শুধু নয়, এই রুলসগুলো জানা থাকলে তোমার মাথায় কিন্তু সেফটিটা একটা জিনিস বসে যাবে। এই রুলসগুলো করা হয়েছে কিন্তু সেফটির জন্য, ঠিক আছে। আমরা মেইনলি এটা বুঝলাম মানুষের স্বার্থের জন্য, হিউম্যান সেফটির জন্য কিন্তু করা হয়েছে। ক্লিয়ার? তো আজকে আমাদের রুলসগুলো ইউনিট 1টা শেষ হয়েছে, সুইচগুলো অলরেডি শেষ হয়ে গেছে। তো এই রুলসগুলোর থেকে অ্যাটলিস্ট তোমরা এক্সপেক্ট করতে পারো 5 নম্বরের কোশ্চেন আসবে, ইভেন বেশি আসে। গত বছরে এই রুলসগুলো থেকে 10 নম্বরের কোশ্চেন এসেছিল। দুটো রুলস লিখতে দেওয়া হয়েছিল এবং এমসিকিউতে কোশ্চেন ছিল, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই রইল। কারোর যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারো।